সেই দিন বগালে ঘুরে রাতে ওখানের এক স্থানীয় হোটেলে থেকে গেল সবাই। তবে পরের দিন আর কেওক্রাডং ঘোরা হয়নি, কেননা রাতে মৌ খুব অসুস্থ হয়ে পড়ে। খেতে পারছিল না মেয়েটা, বমি বমি হচ্ছিল, সকালে উঠতেই পারছিল না বেচারি। এই জন্য সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হলো সকালেই তারা ফিরে যাবে ঢাকায়। অরুরও ইচ্ছা হচ্ছিল না বের হতে, ঢাকায় ফিরবে নিজের সংসারে, এটাই ভালো লাগছে এখন তার। সকাল 9টায় রওনা দেওয়ায় সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছেছে তারা। সন্ধ্যা 7:30 বাজে। অয়ন ল্যাপটপ নিয়ে বসেছে। হঠাৎ কিছু একটার বিকট শব্দে সামনে তাকালো অয়ন। অরু আয়রন স্ট্যান্ডের সাথে ধারাম দিয়ে বাড়ি খেয়েছে কোমরে। ব্যথা পেয়েছে কোমরে, তাই কোমর চেপে ধরে আছে। অয়ন বলল, আরে কি হলো, দেখে হাঁটতে পারো না? অরু কেঁদে দিল, ব্যথা পেয়েছে অনেক। অয়ন অরুকে কোলে তুলে খাটে উপর করে শুয়ে দিল। অয়ন বলল, দেখি কোথায় লেগেছে। ওয়েট, এভাবেই শুয়ে থাকো, বলিনি স্প্রে করে দিচ্ছি আমি। বলিনি স্প্রে করার 15 মিনিট পর ব্যথা কমল অরুর। অরু ধন্যবাদ দিল। রাখো তোমার ধন্যবাদ, কিভাবে বলদের মতো বাড়িটা খেলে। উফ। অরু মাথা নিচু করে তাকিয়ে আছে। অয়ন কিছু বলতে যাবে তখনই কল আসলো তার। অয়ন ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে বাইরে চলে গেল রুমের। অরু অয়নের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অয়নের অ্যাটিটিউড, কথাবার্তা, হাঁটাচলা সব কিছুর প্রতি পাগল অরু। রোজ নতুন নতুন করে প্রেমে পড়ে সে তার স্বামীর। যতই অয়নের ব্যবহারে অভিমান করুক, কিছুক্ষণ বাদে সকল অভিমান মিলিয়ে যায়। এটাই হয়তো ভালোবাসা। এভাবে 10-12 দিন কেটে গেল। ফেরার পর থেকে অয়ন আবার ব্যস্ত হয়ে পড়েছে নিজের কাজে, আর অরু নিজের সংসার নিয়ে। এদিকে মৌ প্রেগনেন্ট। বান্দরবন থেকেই ফিরে পরের দিন টেস্ট করেছিল। রিপোর্ট পজিটিভ এসেছিল। 1.5 মাসের অন্তঃসত্ত্বা সে। সেই দিন থেকে সাদের খুশির যেন ঠিকানাই পাওয়া যাচ্ছে না। বাবা হবে সে। মৌয়ের প্রেগনেন্সির খবর শুনে অরুও খুব খুশি। অরুও তো একটা সন্তান চায় এখন। অরুর ধারণা, একটা সন্তান আসলে অয়ন আর তার মাঝে সব ঠিক হয়ে যাবে। সে অয়নের ভালোবাসা পাবে। অরু শুনেছে একজন পুরুষ এই পৃথিবীতে 2 জন নারীকে সব থেকে বেশি ভালোবাসে। এক তার জন্মদাতা মাকে, আর দ্বিতীয় তার সন্তানের মাকে। যদিও অরুর জীবনে এই কথা ভিত্তিহীন, কারণ তার নিজের বাবাই এই কথার মান রাখেননি। আর অয়নের ক্ষেত্রে কি এই কথাটা আদৌ সম্ভব? সে তো তার জন্মদাতা মাকেই ঘৃণা করে। তাহলে সন্তানের মাকে কি ভালোবাসতে পারবে অয়ন? না, এসব কথা এখন ভ্যালুলেস। কেননা অয়ন তো সন্তানই চায় না। অয়ন বলে অয়নের বাচ্চা পছন্দই না। মৌকে ইদানিং রোজ সকালে অয়নের বাড়ি দিয়ে যায় সাদ, আর ফেরার পথে বাসায় নিয়ে যায়। কেননা বাসায় মৌ একাই থাকে। আর এই অবস্থায় একা একা থাকা মানে রিস্ক, কখন কি লেগে বসে। এর থেকে অয়নের বাড়িতে থাকলে অরুর সাথে সময় কেটে যাবে মৌয়ের। অরুরও সময়টা ভালোই কাটে ইদানিং মৌয়ের সাথে গল্প করে। রাতে মৌ আর অরু গল্প করছিল। আপু, তোমার হাতের আংটিটা না অনেক সুন্দর। সাদ দিয়েছিল আমাদের বাসর রাতে। মৌয়ের কথায় অরুর নিজের বাসর রাতের কথাটা মনে পড়ে গেল। তাকেও তো অয়ন দিয়েছিল, কোনো গিফট নয়, টাকা। সেই দিন অত শত না বুঝে টাকাটা নিয়ে ব্যাগে রাখলেও এখন এটা অরু ভালো করেই বুঝতে পারছে যে টাকা কোনো বাসর রাতের গিফট হতে পারে না। সেই দিন টাকাটা দিয়ে অয়ন তাকে নীরবে অপমান করেছে। সেই অপমান অরুও নীরবে মেনে নিয়েছে। মৌয়ের কথায় অরুর হুঁশ ফিরল। তোমায় কি দিয়েছিল ভাইয়া? অরু কিছু বলতে যাবে তখনই অহনা হাজির। অহনার মুখে বিষণ্ণতার ছাপ। ভাবি? জি আপু, নিচে বাবা ডাকছে। মৌ ভাবি, তুমিও যাও তো। আচ্ছা, যাচ্ছি আমরা। অরু আর মৌ নিচে নামতেই দেখে হলরুমে অয়ন, বাবা, সাদ, অনিকার একজন বয়স্ক মহিলা লোক বসা। এই তো অরুমা, মৌমা, এইদিকে এসো তোমরা। জি বাবা। এই যে এনামুল ভাইয়া, রুনা ভাবি, এই হলো অরু, অয়নের স্ত্রী, আর মৌ সাদের স্ত্রী।
এনারা অহনাকে দেখতে এসেছে। কথাটা শুনে অরু সাথে সাথে অহনার দিকে তাকালো। অহনার মুখ লাল হয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, রুনা আহমেদ বললেন। না আন্টি, আপনারা বসুন, আমি আসছি। অরু দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল, সাথে মৌও গেল। আজিব, হুট করে এমন দেখতে এলো। জানতে তুমি অরু? না আপু। তাও রাত 9টায়, এমন সময় কেউ আসে নাকি? অরু কিছু বলতে যাবে, আবার অহনা হাজির। অহনা এবার বলল, অভদ্রতা এগুলো মৌ ভাবি, মেজাজটা যা খারাপ হচ্ছে। অহনা অরুকে বলল, ভাবি তুমি কিন্তু ভাইয়াকে বলে দাও আমি এখন বিয়ে করতে পারবো না। আপু মাথা ঠান্ডা করো। না ভাবি, তুমি না পারলে আমি নিজেই ভাইয়াকে বলবো। আচ্ছা বলো, কিন্তু ওনারা যাক তারপর। ঠিক আছে। সেই দিন রাতে অহনা কিছু বলার আগেই পাকা কথা দিয়ে যায় ছেলেপক্ষ। ছেলের মা অহনাকে আংটি পরিয়ে চলে যায়। অহনা কিছু বলবে কি, সে এমন তড়িগড়ি দেখে শকড। অহনার চোখ থেকে পানি পড়ছে। এটা কিভাবে করলো তার পরিবার? এত বড় একটা সিদ্ধান্ত তাকে জিজ্ঞাসা না করে নিয়ে নিল তারা, তার বাবা আর তার ভাইয়া। সে কি করে পারলো এটা? রাত 2টা। অহনার চোখে কোনো ঘুম নেই। তার বিয়ে তার মতামত না জেনে কিভাবে ঠিক করে ফেললো তার পরিবার? কিভাবে পারলো এটা? অহনা তো ছেলেকে চেনেও না, দেখেও নি। এই আধুনিক যুগে এসে অহনা যেন নিজেকে আদি যুগের মেয়ে মনে হচ্ছে। সে যুগে মেয়েরা না দেখেই পরিবারের কথা মতো বিয়ে করে সংসার করত। না, অহনা এই বিয়ে করতে পারবে না। সে যে রাজকে ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। রাজ তো তাকে কথা দিয়েছিল যে বিদেশ থেকে ফিরে তাকে বিয়ে করবে সে। রাজ তো তাকে অপেক্ষা করতে বলেছিল। অহনা আর রাজ একই ক্লাসে পড়ত। দেখা হয়েছিল প্রথম তাদের কোচিংয়ে, সেখান থেকেই আলাপ। তখন অহনা পড়তো ক্লাস 9-এ। ক্লাস 10 থেকে তাদের প্রেম। একই কলেজ, একই ভার্সিটিতে পড়ে তারা। রাজদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তো প্রায়ই ফ্রাস্ট্রেট থাকতো ছেলেটা। অহনার বাসা থেকে তাকে মেনে নেবে কিনা। দেশের চাকরির অবস্থাও ভালো ছিল না। তারপর তারা সমবয়সী, কি করবে ভেবে পাচ্ছিল না সে। অহনারও ভয় হতো রাজকে হারিয়ে ফেলার। তবে রাজের বড় বোন রিমার বিয়ে হয় প্রবাসে। রিমা রাজকে নিয়ে যেতে চায় বাইরের দেশে, কারণ এই দেশে থাকলে রাজের অ্যাস্টাবলিশড হতে অনেক বছর সময় লেগে যেত। রাজ অহনাকে ছেড়ে যেতে চায়নি। অহনাই রাজকে পাঠিয়েছিল তার বেটার ফিউচারের জন্য। 1 বছর আগে যখন রাজ বিদেশে যাবার আগে শেষবার দেখা করতে এসেছিল অহনার সাথে, সেই দিন অহনার হাত ধরে রাজ বারবার বলেছে তার জন্য অপেক্ষা করতে। রাজের শেষ কথা ছিল, অহনা যাচ্ছি। অহনা বলল, কতবার বলেছি তোমায় যাচ্ছি বলবে না? সরি। যাও। আচ্ছা অহনা, তাহলে যেয়ে আসছি। তাড়াতাড়ি ফিরে এসো রাজ। আসবো। 1টা বছর সময় দাও প্লিজ, প্লিজ অপেক্ষা করো আমার জন্য। আমি ফিরে আসবো অহনা, এসে তোমায় বিয়ে করে আমাদের সুখের সংসার করব। 1টা বছর সময় চাচ্ছি তোমার কাছে আমি। অপেক্ষা করো। এই 1 বছরে আমি যোগাযোগ না করলেও অপেক্ষা করবে। আর 1 বছর পর যদি ঠিক এই দিনে এই সময় আমি তোমার সামনে না ফিরতে পারি, তাহলে ভেবে নিও আর কোনোদিনও ফিরবো না আমি। খেয়াল রেখো নিজের। কথাগুলো ভাবতে ভাবতে হু হু করে কেঁদে দিল অহনা। কাল সেই দিন, সেই তারিখ। 1টা বছর অপেক্ষা করেছে এই দিনের জন্য। কাল রাজ ফিরবে। কলেজের পিছনের ছোট্ট চায়ের দোকানের সামনে দেখা করবে অহনার সাথে, এমনটাই কথা দিয়ে গিয়েছিল রাজ। তবে রাজ যদি না ফিরে আসে কাল, তবে বিদেশে যাবার পর থেকে এই 1 বছর রাজ কোনো যোগাযোগও করেনি অহনার সাথে। তাহলে কি রাজ অহনাকে ভুলে গেল? ভুলে গেল তাদের 7 বছরের সম্পর্কটাকে? অরুর খারাপ লাগছে অহনার জন্য। পাকা কথা হবার সময় সে অহনার চোখে পানি দেখেছে। অহনা খুশি না এই বিয়েতে। খুশি হওয়া তো বাদ, অরু অহনার চোখে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করেছে। অরু অয়নের দিকে তাকালো। অয়ন কাজ করছে তার ল্যাপটপে। অয়ন বলল, কিছু বলবে? জি,
না মানে কি, হ্যাঁ নাকি না, কোনটা? অহনা আপু এই বিয়েতে খুশি না। কে বলেছে তোমায়? আমি বুঝতে পেরেছি। আপুর চোখ দেখেই। অরুকে আর বলতে দিল না অয়ন, নিজেই বলল, ও আচ্ছা, তুমি মানুষের চোখ দেখে মনের কথা বুঝে ফেলো নাকি? না আসলে সেই রকম না। তাহলে কি? আপু কাঁদছিল। তো কি হয়েছে? তুমি তোমার বিয়ের কথা শুনে জোরে জোরে হেসেছিলে বুঝি? অরু নিশ্চুপ। ছেলে টেলিকমিউনিকেশনের ইঞ্জিনিয়ার, দেখতে ভালো, বংশ ভালো। এই বিয়েতে না খুশি হবার কোনো কারণই তো আমি দেখছি না। অরু এবারও নিশ্চুপ। অয়ন বলল, যাও গিয়ে ঘুমাও। আর সে এখন গিয়ে কি বলবে তার ভাইকে? রাজের কথা বললে কি তার ভাই মেনে নেবে? এদিকে তো ছেলেপক্ষ আংটিও দিয়ে গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে বিয়ের ডেটও ফাইনাল করে দিয়েছে তারা। এত দ্রুত গতিতে সব কেন হচ্ছে অহনার জীবনে? না, অহনা এই বিয়ে করতে পারবে না। তবে কি এখনই অয়নকে বলবে রাজের কথা? আর বললেও যদি অয়ন মেনেও নেয়, তারপর যদি কাল রাজ না আসে তখন কি হবে? তাহলে তো বাধ্যতামূলক ওই অচেনা অজানা মানুষটাকেই বিয়ে করতে হবে তাকে। এমনও হাজার কথা মাথায় ঘোরপাক খাচ্ছে অহনার। একসময় মাথাটা ঘুরে পড়ে যেতে নিলে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিজের রুম পর্যন্ত গেল সে। সকালে অয়ন হাসপাতালে ঢোকার সাথে সাথে এক লোক কাঁপতে কাঁপতে রিসিপশন থেকে যাচ্ছে। এক্সকিউজ মি, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। ইট ডাজেন্ট সিমস লাইক এভরিথিং ইজ ওকে। লোকটা কিছু বলার আগে পিছন থেকে এক ডাক্তার ডাক দিল, আপনি এবার যেতে পারেন আপনার বেবিকে দেখতে। ওকে। লোকটা চলে গেল। কি হয়েছে ডাক্তার ওনার? স্যার অ্যাকচুয়ালি ওনার প্রিমেচুয়ার বেবি হয়েছে। ও আচ্ছা। অয়ন কেবিনে যাবার সাথে সাথে জয়া নক করল। মে আই কামিন স্যার? ইয়েস কামিন। রুম নাম্বার 22-এর পেশেন্টের বিল প্রিপেয়ার করা হয়ে গেছে স্যার। অয়ন জয়ার কথায় নিজের ডেস্কের দিকে একবার তাকিয়ে দেখে নিল। না, এখনও হয়নি। ও, করে ফেলেন স্যার। সিজার হয়েছে, তাই 3 লাখ প্লাস টাকার মতো বিল আসবে। এত টাকা কেন? সিজার তো, তাই। আর সাথে প্রিমেচুয়ার বেবি হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। একটু আগে মেবি ওনার হাজব্যান্ডকেই দেখলাম। আমি আধা ঘন্টার মধ্যে বিল প্রিপেয়ার করতে দিচ্ছি। আজই রিলিজ নাকি? স্যার, আজই। ওকে স্যার। হ্যাঁ বলুন। আর কতদিন স্যার? আর কতদিন এমন অন্যায় চলবে বলতে পারেন? ওই পেশেন্টের রিপোর্ট একদমই নর্মাল ছিল। একটু লো প্রেশারের প্রবলেম ছিল মায়ের। আর কিছুই না। আমি নিজে ওনার পাস্ট রিপোর্ট চেক করেছি স্যার। বেবি সুস্থ সবল, আরও 1 মাস পরে জন্ম দেওয়া যেত। কিন্তু অ্যাপোলো হাসপাতাল তো গরিব বা মধ্যবিত্তের জন্য অভিশাপ স্যার। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। আর ওই পেশেন্টকে আর তার পরিবারকে বলা হয়েছিল যে পেশেন্টের লাইফ রিস্ক। বাচ্চার অবস্থা ভুল জায়গায়, এখনই অপারেশন না করলে কাউকে বাঁচানো যাবে না। নিজেদের লাভের কারণে তাদের মিথ্যা ভয় দেখিয়ে 1 মাস আগে সিজার করা হলো। এখন মা আর বাচ্চার অবস্থা শোচনীয়। কেন স্যার? এমন কেন করলো? এই দম্পতি তো আহামরি বড়লোকও ছিল না। পেশেন্টের হাজব্যান্ড টেনশনে পাগল হবার কায়দা। একদিকে হাসপাতালের মোটা অঙ্কের বিল, অন্যদিকে এত কিছুর পরও যদি বাচ্চার মা সুস্থ থাকতো। তাও তো নেই। আর এটা কিন্তু নতুন হয়ে আসছে না স্যার। এমন শত শত রেকর্ড আছে। বলেন না স্যার, আর কতদিন এভাবে চলবে? আর কতদিন অ্যাপোলো হসপিটাল মানুষের শত কষ্টে উপার্জন করা অর্থ আত্মসাৎ করে নিজেদের প্রভিডেন্ট ফান্ড বাড়াবে? ডক্টর জয়া, আপনি কথাগুলো ঠিকই বলেছেন যে এটা নতুন না। এর আগেও এমন অনেক রেকর্ড আছে। তবে এটাও জেনে রাখেন যে আপনিও নতুন নয় এই নিয়ে প্রতিবাদ করছেন। তবে ফলাফল কিন্তু জিরো। সিস্টেমের কাছে কেউ টিকতে পারেনি। আচ্ছা বলুন তো, বাংলাদেশে ভালো ডাক্তার, ভালো চিকিৎসার অভাব কেন?
কেনই বা দেশের মানুষ রোগ হলেই বিদেশে পাড়ি জমায়? কারণ হলো আমাদের দেশের 30% ভালো ডাক্তার এমবিবিএস পাশ করে বিদেশে চলে যায়, আর বাকি 30% ডাক্তার আপনার মতো সিস্টেমের কাছে না পেরে শেষ পর্যন্ত বিদেশে চলে যায়। যেমন কিছুদিন আগে ডক্টর ফারহানা এসব নিয়ে প্রতিবাদ করে যুক্তিতর্কে টিকতে না পেরেই সিস্টেমের চাপে অবশেষে আজ বিদেশে। আমার এত বছরের কেরিয়ারে এমন অনেক ডাক্তার দেখেছি যারা প্রতিবাদ করেও এই হাসপাতালকে চেঞ্জ করতে পারেনি। অ্যাপোলো শুধু ধনীদের জায়গা, এখানে জেনারেল ওয়ার্ডের এক্সপেন্সই সাধারণ মানুষ বহন করতে পারে না। এত কিছুর পরও কিন্তু এই হাসপাতালে রোগী কমে না। বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, নায়ক, নায়িকা, বড় বড় শিল্পপতির পরিবার এখানেই চিকিৎসা নিচ্ছে। কিন্তু স্যার, এভাবে আর কতদিন? হয়তো এন্টায়ার লাইফ। ও, আমি তো আপনাদের মতো ডাক্তার না ডক্টর জয়া। তবে হাসপাতালের ফাইন্যান্স যেহেতু আমার হাতে, আমি যথাসাধ্য চেষ্টা করব বিলটা কমানোর। আর আপনি এই অভিযোগটা হাসপাতালের সিইও এর কাছে করেন। অন্ততপক্ষে কিছুটা হলেও এই ভিকটিমের হেল্প হবে। তবে সিস্টেম চেঞ্জ করা পসিবল না। এক্সকিউজ মি স্যার। বলুন। জয়া চলে যাবার পর অয়ন জয়ার বলে যাওয়া কথাগুলো নিয়েই ভাবছে। তারও তো আর এখানে কাজ করতে ইচ্ছে করে না। যত দ্রুত সম্ভব নিজেদের বিজনেসে ফুল কনসেন্ট্রেশন করবে সে। এসব তার আর ভালো লাগছে না। অয়ন জানে হাসপাতালে গোটা কয়েক অসৎ ডাক্তার আছে, তবে সবাই না। অসৎ ডাক্তারগুলো অনেকে টাকা মেরে খায়। তারা ভুলভাল বলে হাসপাতালে আটকে রাখে দিনের পর দিন পেশেন্টদের, আর পাহাড় সমান বিল বাড়ায়। অয়ন এসবের বিরুদ্ধে, তবে কিছুই করার তার নেই। 6 বছরের কন্ট্রাক্ট হাসপাতালে কাজ করার। ইদানিং ওরুর শরীরটা তেমন একটা ভালো না। খুব অস্থির অস্থির লাগে তার। মাথাটা মাঝে মাঝে চক্কর দিয়ে ওঠে। যে অরু আগে সারা বাড়ির কাজ একা করলেও ক্লান্ত হতো না, সে এখন অল্পতেই ক্লান্ত হয়ে যায়। কেমন এক অদ্ভুত অনুভূতি হয় অরুর। আর ইদানিং শুধু ঘুম পায় তার। একটু শুলেই যেন রাজ্যের ঘুম ভর করে তার চোখে। এই তো একটু আগে আসরের নামাজ পড়ে একটু শুয়েছিল, কখন সে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই তার। সন্ধ্যা 6টা। কলেজের পাশের ছোট্ট চায়ের দোকানটায় বসে আছে অহনা। সেই সকাল 7টা থেকে এখন অবধি পর্যন্ত ওখানটায় বসে আছে সে। সব লোকেরা তাকে ফিরে ফিরে দেখছে। চাওয়ালা চাচাও 5-6 বার জিজ্ঞাসা করে গেছে কিছু লাগবে কিনা তার। অহনা কোনো মতে নিজের চোখের পানি আটকে রেখেছে। কই, রাজ তো এলো না। সে না অহনাকে কথা দিয়েছিল যে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়, এই স্থানেই সে অহনার সাথে দেখা করবে, ফিরে আসবে পুরোপুরি তার কাছে। কই, না, আসলো না তো রাজ। তাহলে কি সব শেষ? রাজ তো বলেছিল অহনাকে যে এই সময়ের মাঝে সে না ফিরলে আর কোনোদিনই ফিরবে না। তাহলে কি সেই সময় তো আরও 6 ঘন্টা আগে পার হয়ে গেছে। 1 বছর আগে ঠিক দুপুর 12টার সময় রাজ তাকে কথা দিয়ে গিয়েছিল যে সে ফিরবে, কিন্তু এখনও ফিরল না। তাহলে কি অহনা ভুল করল? 1 বছর ধরে রাজের বলা কথায় আস্থা রেখে তার জন্য অপেক্ষা করে। এই মুহূর্তে অহনার নিজেকে অনেক বোকা বোকা বলে মনে হচ্ছে। 1 বছর কোনো যোগাযোগ করেনি রাজ, তাও সে অপেক্ষা করেছে। এই আধুনিক যুগে কত মাধ্যমেই তো আছে যোগাযোগ করা যায়, তাও রাজ যোগাযোগ করেনি তার সাথে। অহনা তো পারত রাজের খোঁজ নিতে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে, কিন্তু সে করেনি। কেননা সে রাজের কথায় বিশ্বাস করে এতদিন রাজের জন্য অপেক্ষায় বসেছিল। তাহলে অহনা বোকা নয় তো কি? অহনা আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। বলল, একই আবহাওয়া, শুধু হাওয়ার গতিটা কেমন স্মিত হয়ে গেছে। একই স্থান, শুধু পথঘাট কেমন বদলে গেছে। একই সময়, শুধু বছরের ব্যবধান। একই তুমি, তাও কেমন অচেনা লাগছে। আর আমি, না কিছু না, আমি এখনো সেখানেই আছি যেখানে তুমি আমায় ছেড়ে গিয়েছিলে।
অয়ন বাসায় ফিরে দেখে অরু খাটে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকালো অয়ন। এমন সময় অরু সহজে ঘুমায় না। খাটের পাশের টেবিলে প্রতিদিনের মতো আজ লেবুর শরবতটা নেই দেখে অয়নের মেজাজটা একটু খারাপই হয়ে গেল। সে কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। সেই শব্দেই ঘুম ভেঙে গেল অরুর। অরু বুঝল যে অয়ন এসেছে। অরু দ্রুত নিচে গিয়ে ফ্রিজ থেকে শরবতটা নিয়ে উপরে গেল। শরবতটা টেবিলে রেখে অরু ভাবল, মৌ আপু কি চলে গেছে? কয়টা বাজে এখন? এই সময় সে কেন ঘুমালো? কি হচ্ছে তার ইদানিং? অরু আবার নিচে গেল। দেখে মৌ টিভি দেখছে। আহ, ওহ আপু, ওহ আপু তুমি এখানে? আমি একটু আগে তো দেখিইনি তোমাকে। সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বিকালে তোমার সাথে ছাদে হাঁটার কথা ছিল, কিন্তু আমি যে কেন এতক্ষণ ঘুমালাম। আরে ব্যাপার না, তুমি ঘুমাচ্ছ দেখে আমিও অহনার রুমে ঘুমিয়ে গিয়েছিলাম। ও, আপু রুমে? না, অহনা তো সকাল থেকে বাসায় নেই, এখনও ফেরেনি। কেন? এত দেরি তো করে না। আমিও তাই ভাবছি। অরুর টেনশন হচ্ছে অহনাকে নিয়ে। কি হলো মেয়েটার? এমনি বিয়ের বিষয় নিয়ে মন খারাপ তার। অরু মৌকে নাস্তা দিয়ে উপরে গেল। রুমে গিয়ে দেখে অয়ন স্কাউচের উপরে আধা শোয়া হয়ে চোখ বন্ধ করে আছে। অরু বলল, শুনছেন? বলো। চোখ বন্ধ করেই অয়ন বলল, অহনা আপু সকালে বাইরে গেছে, এখনও বাসায় ফেরেনি। কি? তুমি আমাকে আগে বলনি কেন? অয়ন মোবাইল হাতে নিয়ে অহনার নাম্বারে কল দিল। নাম্বার বন্ধ। অয়নের এবার টেনশন হচ্ছে অহনাকে নিয়ে। এমন তো কখনো করে না অহনা। তাহলে কি অরুর কথাই ঠিক? তার অহন এই বিয়েতে রাজি না? রাজি না থাকলে বলতে পারতো তো। অয়ন হুট করে দাঁড়িয়ে পড়ল, বলল, শিট। অহন অল্পতেই কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। আপনি কোথায় যাচ্ছেন? রাত 8টা বাজে। বাবার ফেরার সময় হয়ে এসেছে, আর অপেক্ষা করলে চলবে না। অয়ন গাড়ি নিয়ে বের হয়ে গেল অহনাকে খুঁজতে। ওদিকে রাত 9টা বাজে। রাত বাইক নিয়ে অহনার কলেজের পিছনের রাস্তা দিয়েই রোজ অফিস থেকে বাসায় ফিরে আসে। আজও ফিরছিল। রাস্তার চায়ের দোকানের ওখানে চোখ পড়তেই সাদ বাইক থামালো। অহনা না মেয়েটা? হ্যাঁ, অহনাই তো। এত রাতে এখানে কি করছে সে? সাদ বাইক রাস্তার এক সাইডে রেখে দ্রুত পায়ে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহন। অহনা এখনও নিচের দিকে তাকানো। অহন, শুনছিস? সাদ অহনার কাঁধে হাত রেখে ঝাঁকা দিল। হুম হুম অহনা মাথা তুলে তাকালো। কি রে, এখানে এত রাতে কি করছিস তুই? ভাইয়া। কি করছিস তুই? আচ্ছা বাদ দে, আগে চল বাসায়। অহনা নিশ্চুপ। অহনা ঠায় বসা এখনো। কি হলো, চল। সাদ অহনার হাত টেনে নিয়ে নিজের বাইকে বসালো। অয়নকে ফোন করে সাদ জানালো অহনার কথা। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখছে অহনা। রাত তখন 11টা বাজে হয়তো। অয়ন এক কৌটো স্প্রিঞ্জেল চিপস নিয়ে অহনার পাশে গিয়ে দাঁড়ালো। অহনা বাসায় ফেরার পর অয়নের কথা মতো কেউ তাকে কোনো প্রশ্ন করেনি। অয়ন একটা চিপস খেয়ে বলল, বাহ, স্প্রিঞ্জেলের নিউ ফ্লেভার, জোস খেতে। অহনা চুপচাপ আকাশের দিকে তাকানো। অয়ন আবারও বলল, কেউ যদি শেয়ার করতে চায় আমি মানা করব না, তবে সেটা ফার্স্টই, কারণ পরে আমার আর ভালো লেগে গেলে কিন্তু আমি চাইলেও দিব না। অয়নের কথায় অহনা তার দিকে তাকিয়ে হেসে দিল। অয়নের হাত থেকে চিপসের কৌটাটা নিয়ে খাওয়া শুরু করলো সে। অহন, বলো ভাইয়া। আমি ছেলে পক্ষকে বলে দিয়েছি আমাদের সময় চাই, ডেট পসপোন করতে। ভাইয়া, আমি রাজি। না অহন, টেক ইউর টাইম। না ভাইয়া, আমি রাজি আছি। যেই দিন বিয়ের ডেটটা ঠিক আছে সেই দিনই ফাইনাল করো। শিওর? ইয়া। অহন, তুই খুশি তো? অহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ভাইয়া। অয়ন অহনার কানের কাছে এসে বলল, খাটের পাশের ড্রয়ারে আরও 3টা ফ্লেভারের চিপস রেখেছি তোর জন্য। এই বলে অয়ন চলে গেল আর অহনা হাসছে, খুব করে হাসছে। হাসতে হাসতে মেয়েটা কেঁদে দিল। অরু সংসারের সব কাজ শেষ করে
কোনো মতে খেয়ে নিল। খেতে ইচ্ছে করে না, কেমন গন্ধ লাগে তার কাছে। রুমে ঢুকতেই অরুর বমি চলে আসলো। আসবেই বা না কেন? অয়ন বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানছে। অরু কোনো মতে নাকে হাত দিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে খাটে শোয়ার কিছুক্ষণ পর নিজের শরীরে কারো হাতের স্লাইড পেল অরু। অয়ন অরুর মুখের কাছে মুখ আনতেই অরু সিগারেটের বাজে গন্ধ পেল। অরুর খুব বমি আসছে, সারা শরীর ঘামছে। এর আগে তো কতবার অয়ন সিগারেট খেয়ে ওই পোড়া ঠোঁট দিয়ে অরুকে কিস করেছে, লং লিপ কিস করেছে সে। তখনও তো এমন সিগারেটের স্মেলই পেত অরু অয়নের কাছ থেকে। প্রথম প্রথম প্রবলেম হলেও পরে অভ্যাস হয়ে গিয়েছিল অরুর। তবে আজ এত খারাপ লাগছে কেন জানা নেই অরুর। সেই বিষয়টা জানা নেই অরুর। কিছুক্ষণ সহ্য করলেও যেই না অয়ন অরুর ঠোঁটে ঠোঁট মিলালো, অরুর যেন বমি ঠেলে বের হয়ে আসতে চাইতেছে। অরু সাথে সাথে অয়নকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে ওয়াশরুমে দৌড় দিল। অরুর এমন টাইপের ব্যবহার অয়ন আশা করেছিল না। মেজাজটা বিগড়ে গেল অয়নের। সেদিন রাতে অয়ন অরুকে এ বিষয়ে আর কিছুই বলেনি। অরু ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অয়ন ঘুমাচ্ছে। অরুর মাঝে অনুশোচনা বোধ কাজ করছিল তখন। এভাবে স্বামীকে ধাক্কা দেওয়া ঠিক হয়নি তার। তবে তারও যে শরীর ভালো না, কি করবে সে? কি হয়েছে তার বুঝতে পারছিল না অরু। এভাবেই কেটে যায় 1 মাসের মতো। বমির পরিমাণটা বেড়েই চলেছে অরুর। খেতেই পারে না, তবে ক্ষুধাও লাগে না তার। অল্পতেই ক্লান্তির পরিমাণটা বেড়ে চলেছে অরুর শরীরে। কাউকে কিছু বলতেও পারে না। একদিকে অহনার বিয়ে, তাই কাজ আরও বেড়ে গেছে অরুর। পাত্রপক্ষের সাথে কথা বলে বিয়ের ডেট আরও 1 সপ্তাহ পিছিয়েছিল অয়ন। ছোট বোনকে বিয়ে দিবে আরও খোঁজখবর নিতে চেয়েছিল সে। তবে এর মাঝে কাকে বলবে অরু শরীরের এই অবস্থার কথা? এদিকে আরোহী বাড়ি চলে এসেছে। প্রেগনেন্সি 4 মাস চলছে তার, আর মৌয়ের 2.5 মাসের মতো। আর অহনা তো এই 1 মাসে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কথাই বলে না তেমন। এমনকি নিজের হবু বরের চেহারাও দেখেনি এখনও, দেখার ইচ্ছাই নেই তার। এর মাঝে আরও অনেকবার 2 পরিবার থেকে অহনা আর ছেলেটার দেখা করার কথাও বলেছিল তারা। অহনা রাজি হয়নি। ফেসবুক অ্যাকাউন্টও দিয়েছিল, অহনা চেক করেনি। লাইফের উপর থেকে কেন যেন তার আগ্রহই উঠে গেছে। ইদানিং অরু অয়নের থেকে আরও দূরে দূরেই থাকে। এটা অয়নের মোটেই সহ্য হচ্ছে না। অয়নের ধারণা অরু তাকে ইগনোর করছে। অয়ন অরুকে এই নিয়ে কিছু বলতেও পারছে না, কথাই বলে না ইদানিং দুইজন দুইজনের সাথে। অয়ন তার ইগোর কারণে, আর অরু তার ভয়ে। অরুর সাহস কী করে হয় তাকে ইগনোর করার? অয়ন শুধু এটাই ভাবে। অহনার বিয়ে, শপিং সব আরোহী করেছে। অহনাও সাথে ছিল, তবে অহনার কিছুতেই তেমন কোনো আগ্রহ নেই। সাথী চৌধুরীকেও দাওয়াত দেওয়া হয়েছে। বেশ ধুমধাম করে আয়োজন চলছে বিয়ের। অয়ন হাসপাতালে যাবার আগে অরুকে ডাক দিল। অরু, জি ডেকেছেন আমায়? এটা রাখো। কি এটা? 1 লক্ষ টাকা আছে এতে। অহনার জন্য সোনার গহনা বানাতে দেওয়া আছে। আজ গিয়ে বিল পে করে গহনাটা নিয়ে আসবে। অরু বলল, আমি যাব? অয়ন বলল, তো প্রবলেম কি? 40,000 টাকা দেওয়া আছে, বাকি দিয়ে নিয়ে আসবা। গলার হার, কানের দুল, চুড়ি আর আংটি। এটা আমাদের পক্ষ থেকে অহনার বিয়ের উপহার। ওকে আগে থেকে বলবা না কিন্তু। এনে রাখবা তুমি, আর রাতে এসে আমি একসাথে দিব। ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিব আমি। আর মৌকে বলেছি সে যাবে তোমার সাথে, অয়ন বলল। অরু বলল, ঠিক আছে। অয়ন রুম থেকে বের হতে গিয়ে আবার ফিরে এলো। অরু, গহনা আনার পর মেবি 20,000 টাকা বাঁচবে। ওখান থেকে নিজের জন্য যা লাগে কিনে নিও। ভালো দেখে 3টা শাড়ি কিনবে নিজের জন্য। অনুষ্ঠানে পুরনো শাড়ি যেন না পরতে দেখি। আজ যা যা লাগে সব কিনে এনো। আরও টাকা লাগলে বলো আমায়। অরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। অয়ন বের হবার 5-6 মিনিট পরেই আরোহী আসলো। অরু, আরে আপু, আপনি এই অবস্থায় উপরে এলেন কেন? আমায় ডাকতেন। আরে ব্যাপার না, চল আজ তোমার মার্কেটে যেতে হবে আমার সাথে। আমি যাব? কেন আপু? কেনাকাটা আছে। কিন্তু আপু, আমি আজ মৌ আপুর সাথে যাব। আচ্ছা, তা একসাথে যাবনি সবাই? ঠিক আছে আপু। অরু মার্কেট থেকে ফিরে মৌকে নিজের শারীরিক অবস্থার কথা বলল। আরোহীকে বলতে চেয়েছিল, কিন্তু
প্রেগনেন্সির মাঝে বিয়ের সব কাজ ওকেই দেখতে হচ্ছে তার। তাই মৌকে বলল, আচ্ছা তোমার কি এই মাসে পিরিয়ড হয়েছে? অরু মাথা নাড়িয়ে না বলল। ডেট কবে ছিল? গত মাসে বান্দরবন গেলাম না, তার পরের উইকে ডেট ছিল। হয়নি তখন, আর এখনও ডেট চলছে কিন্তু হচ্ছে না। ও আচ্ছা, বাইরে ছিলাম তখন বললে না কেন? আচ্ছা দাঁড়াও, আমি দেখি আমার কাছে আছে কিনা। কি আপু? প্রেগনেন্সি কিট থাকার কথা, ও অনেকগুলো এনে দিয়েছিল আমাকে। প্রেগনেন্সি কিট কথাটা শুনে ওরু যেন থমকে গেল। এর মানে কি? সে কি? না, নেই। আমি কি বোকা? আমি তো আর বাড়িতে নেই, আর ব্যাগে নিয়ে ঘুরি না তো। দাঁড়াও, তোমার ভাইকে আনতে বলছে। না আপু, কেন? উনি কি ভাববেন? কিছুই না, তোমার কথা বলবো না। ঠিক আছে তাহলে। রাতে সাত ফিরে বউকে ওগুলো এনে দিল। কেন লাগবে এখন তোমার এই জিনিস? এমনিতেই। নিচে যাওয়া, আসছি আমি। ঠিক আছে। মৌ ওরুকে আগেই চেক করার নিয়ম বলে দিয়েছে। এটা রাখো, কাল সকালে উঠে চেক করবে, আর আমি আসলে আমাকে বলবে, কেমন? অরু বলল, ঠিক আছে আপা। অরু কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা হাতে নিল। অরুর ভয় লাগছে। কি হবে রেজাল্ট? যদি পজিটিভ হয় তাহলে সে কি করবে? এত সুখ কি তার কপালে সইবে? অরু রুমে গিয়ে দেখে অয়ন ল্যাপটপে কাজ করছে। অরু গুটি গুটি পায়ে গিয়ে খাটে শুয়ে পড়ল। অয়ন আজকাল অনেক ব্যস্ত বিজনেসের কাজে। অরুর দূরে দূরে থাকায় অয়নের রাগ হলেও কাজের চাপে কিছুই বলার এনার্জি হয় না তার। আজ অহনার গায়ে হলুদ। সকাল থেকে সবাই কাজে অনেক বিজি। অনিকও সকাল সকাল চলে এসেছে। অয়ন আজ হাসপাতালে যায়নি। সাদ আর নিশাদ হোসাইনও অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছে। সবাই যে যার কাজে বিজি। দুপুরের দিকে অরু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সে মা হতে চলেছে। 3 বার চেক করেছে, 3 বারই পজিটিভ এসেছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে অরুর মাঝে। শরীরে কষ্ট, ক্লান্তি সব যে এই অনুভূতির কাছে তুচ্ছ। আজ কেন যেন অরুর নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে এই মুহূর্তে তার কি করা উচিত, কিভাবে চলা উচিত তাকে বলে দিত। আচ্ছা, অয়ন যখন জানবে সে কিভাবে রিয়েক্ট করবে? অনেক খুশি হবে তো। আজ রাতে বলবে অরু অয়নকে যে সে বাবা হতে চলেছে। গায়ে হলুদের অনুষ্ঠানটা ভালো করে সম্পন্ন হয়ে নিক। বেলা 3টা বাজে হয়তো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য অয়ন একটা সাদা পাঞ্জাবি চুজ করেছে। তার মতে পাঞ্জাবি সাদাই বেস্ট, অন্য রঙের পাঞ্জাবি সে পছন্দ করে না। অয়ন ফাইনালভাবে কাজ দেখতে দেখতে হঠাৎ তার নজর গেল সামনে দাঁড়ানো তার বউয়ের দিকে। পাটিসাপটা পিঠা বানিয়ে উপরে নিয়ে আসছে অরু। অয়ন অরুকে দেখে বড়সড় একটা ধাক্কায় খেল। হলুদ একটা সিল্ক জামদানি শাড়ি পরেছে অরু। গহনা বলতে সেই অয়নের দেয়া হীরার নাকফুল। চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে এক সাইডে ম্যাজেন্ডা ফুলের টিকলি পরেছে সে। চোখে মোটা কাজল, হালকা কমলা রঙের লিপ্পি। অপরূপ এক সুপর্ণা নারী লাগছে তাকে। অয়ন মুগ্ধ নয়নে দেখছে তার বউকে। হঠাৎ অয়নের নজর গেল অরুর কোমরের দিকে। শাড়ি সরে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। অয়নের রাগ যেন চট করে চরম পর্যায়ে গেল। কীরকম কেয়ারলেস মেয়ে! এত লোকের সামনে প্যাট বের করে এসেছে। কত ছেলেরা আছে এখন ছাদে। অয়ন, অহনা, আরোহী, অনিক সবার বন্ধুরাই তো এসেছে এক এক করে। অরু তো কখনো এমন প্যাট বের করে শাড়ি পরে না, আজ কেন পরেছে? আসলে অরুর শরীরটা এমনিতেও ভালো না। তারপর কাজ সেরে কেবল শাড়ি পরে সেজেছে। শাড়ি ঠিক আছে কিনা চেক করতে যাবে তখনই আরোহী ডেকেছিল তাকে, তাই পেটের দিকটা খেয়াল করেনি সে। অয়ন অরুর কাছে এগিয়ে গেল দ্রুত পায়ে। অরুর কাছে গিয়ে পেটের দিকটা শাড়ি দিয়ে ঢেকে দিল ভালো করে। পেটে অয়নের স্পর্শ পেয়ে কেঁপে উঠল অরু। পাশে তাকিয়ে অয়নকে দেখল তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তখনই মৌ এসে পড়ল। অরু, কতক্ষণ ধরে খুঁজছি তোমায়, এসো এদিকে। অরুকে হাত ধরে টেনে নিয়ে গেল মৌ। অয়নের মেজাজ অরুর কাছে গিয়ে আরও খারাপ হয়ে গেছিল, কারণ অরু নেটের হাতাওয়ালা ম্যাজেন্ডা ব্লাউজ পরা, তাই পুরো হাতই দৃশ্যমান তার। মৌ অরুকে এক সাইডে নিয়ে জিজ্ঞেস করল, টেস্ট করেছিলে? কি এসেছে? পজিটিভ। ওয়াও, কংগ্রেচুলেশনস। মৌ অরুকে জড়িয়ে ধরল। অরু হাসছে। ভাইয়াকে বলেছ? না আপু, রাতে বলবো। ওকে। উনাকে না বলা পর্যন্ত কাউকে বলো না আপু। ওকে ওকে। কত খুশির নিউজ বলো তো অরু।
এই বাড়িতে 3টা বাবু আসতে চলেছে, আর সবার পরপর। আরোহী আপি, তারপর আমি, তারপর তুমি। মা হবার এই ফিলিংসটা কেমন বলো তো? এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আপু। আমার কাছেও তাই। হয়তো এই পৃথিবীতে সব মেয়ের কাছেই। হ্যাঁ রে, সত্যিই বলেছিস। অয়ন অরু আর মৌয়ের দিকে এক নজরে তাকিয়ে আছে। কত হেসে হেসে কথা বলছে অরু, কই অয়নের সাথে তো বলে না। আর প্যাড বের করে শাড়ি আর নেটের ব্লাউজ পরার মতো এত বড় অপরাধ করেও কি সুন্দর করে হাসছে মেয়েটা। অয়নের প্রচুর রাগ হচ্ছে। রাগটা আরও বেড়ে গেল যখন অহনার বন্ধুদের মধ্যে একজন অরুর কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাবি। ধন্যবাদ। অরু এটা খেয়াল করেনি যে অয়ন তাদের খেয়াল করছে, আর কেউ কথা বললে না জবাব দেওয়াটা একটা অভদ্রতা। অরুর বয়স কম, অহনার বন্ধুটা অরুর থেকে বেশি একটা বয়সে বড় না। এত কথা কিসের তাদের মাঝে, ভাবছে অয়ন। অয়নের মাথায় রাগ ফুসছে অরু অন্য পুরুষের সাথে কথা বলার কারণে। ভাবি, আমি অহনার কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনাদের বিয়েতে আসা হয়েছিল না আমার। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, থাকেন, আমি অহনাপুর কাছে যাই। অরু যেতে নেবে ধাক্কা খেল এক বয়স্ক মহিলার সাথে। সে আর কেউ না, সাথী চৌধুরী। এমনি অয়ন অরুর উপর রেগে আগুন ছিল, তার উপর শোনায় সোহাগা তিনি। আই এম রিয়েলি সরি আন্টি, ইটস ওকে। তুমি কে? আমি অরু, অয়নের বউ। জি। সাথী চৌধুরী সাথে সাথে অরুকে জড়িয়ে ধরল। তারপর ব্যাগ থেকে একটা গয়নার বাক্স অরুর হাতে দিল। এটা কি? আমায় কেন দিচ্ছেন আন্টি? সাথী চৌধুরীকে দেখে অয়নের যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তারপর অরুর ওনার সাথে এত আদিক্ষেতা যেন অয়নের মনকে আরও বিষিয়ে তুলল। অয়নের আর সহ্য হলো না, ঘটঘট করে সে নিচে চলে গেল ছাদ থেকে। নাও বৌমা, এটা তোমার জন্য এনেছি, আমি তোমার শাশুড়ি মা। না আন্টি, আমি এটা নিতে পারবো না। অরু ওনার থেকে সাথে সাথেই দূরে সরে এলো। সরি, আসছি, আপনি বসেন। অরু চলে গেল। অয়নের মাথায় যেন রক্ত উঠে গেছে। ও, এই জন্য অরু গত 1 মাস থেকে তার সাথে দূরে থেকেছে। কারণটা এখন পরিষ্কার। অরুর এখন চোখ ফুটে গেছে, অরুও বাকি মেয়েদের মতো। অরুর এখন অন্য পুরুষ চাই, তাই তো আজ ওই ছেলের সাথে কথা বলল সে। আর সাথী চৌধুরী, ওনার সাথে অরুর এত খাতির, নিশ্চয়ই অরুর সাথে ওনার আগে থেকে পরিচয় আছে। এর মানে উনি অরুকে এসব শিখিয়েছেন। খুন করে ফেলবে অয়ন অরুকে। অরু শুধুই তার, অরুর উপর শুধু তার অধিকার। সেই অরু নাকি সেজে গুজে অন্য পুরুষের মন ভুলাচ্ছে। আজ অয়ন অরুকে ছাড়বে না। অরু অহনার রুমের দিকেই যাচ্ছিল। হঠাৎ কেউ যেন অরুর হাত টেনে ভিতরে নিয়ে গেল। কে কে? চিৎকার দিতে যাবে অয়ন মুখ চেপে ধরল। কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না না। অয়ন দরজা আটকে অরুকে দেয়ালের সাথে চেপে ধরল। লাগছে, ছাড়ুন। অয়ন আরও জোরে চেপে ধরল অরুকে। এখন আর আমার ছোঁয়া কিস করা ভালো লাগে না তোমার, তাই না? মানে? বল না, লাগে না? আগে তো লাগতো, কিছু বলতে না, আর এখন ধাক্কাও দাও। সরি, সেদিন কি ভেবেছিলে? সেই দিনের আচরণ ভুলে গেছি আমি? আমি চুপ, উত্তর দাও। আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? তাহলে কি আর কারো ছোঁয়া মনে ধরেছে নাকি? সি, এসব কি বলছেন আপনি? অরু বলল। অয়নের মুখে এত নোংরা কথা অরু আশা করেনি কখনো। আরে কিসের ছি? বল না, বল কোন সাহসে সেই দিন আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিলি? ভূমি করেছিলি না? এভাবে আমাকে অপমান করার সাহস কে দিয়েছিল তোমায়? অরুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এমনি শরীরটা তার দুর্বল। খারাপ লাগে আমার ছোঁয়া, তাই না? অয়ন বলল। তাতে কি? খারাপ লাগলে কিছুই করার নেই, আই ডোন্ট কেয়ার। অয়ন অরুকে ধাক্কা মেরে স্কাউচের উপরে ফেলল। অরু উঠতে গেলে অয়ন তার 2টা হাত চেপে খাটের সাথে মিশিয়ে ফেলল। প্লিজ ছেড়ে দিন, আমার শরীরটা ভালো না। কি হয়েছে তোমার শরীরে? শাড়ি খুলো তো দেখি। না প্লিজ। অরু। অয়ন অরুর ব্লাউজের উপর হাত বুলালো। কি টাইপের ব্লাউজ পরেছো তুমি? সম্পূর্ণ হাত দেখা যাচ্ছে। ও, তোমার হাত জোড়া কত ধবধবে ফর্সা, সেটা বাইরের পুরুষকে দেখাতে চাও বুঝি? অরু এবার কেঁদেই দিল। কি বলছেন এসব আপনি? আমার শাড়ির ব্লাউজ বানানো হয়নি, তাই বড় আপু এটা পরতে দিয়েছে। পরতে দেবে আর তুমি পরবা? তার উপর এই পরে ছাদে চলে গেলে?
উফস, সরি, তোমাকে এত কথা বলার কোনো মানেই হয় না। এখন শুধু অয়ন এবার অরুর শাড়ি সরিয়ে পেটে হাত দিল। আর এই পেটটা কাকে কাকে দেখিয়েছ এতক্ষণে? কি বলছেন এসব? আমি ইচ্ছা করে। শ্শ্। অয়ন অরুর উপর থেকে একটু উঠে স্কাউচের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো। মুখে নিয়ে লাইটার দিয়ে সিগারেট ধরালো। এক টান দিয়ে অরুর মুখের কাছে দোয়া ছাড়লো। অরু মুখ সরিয়ে নিয়ে ওয়াক টানলো। বমি আসছে তার। অয়ন এবার পাকা হাসলো। আগে এই সিগারেট খাওয়া ঠোঁটে চুমু খেতে প্রবলেম হতো না, এখন বমি আসে। গুড। অরুর পেটে আবারও হাত বুলালো অয়ন। বলল, হ্যাঁ, ঠিক এই জায়গাটুকু দেখা যাচ্ছিল। অয়ন অরুর পেটের সেই জায়গার উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরল। অরু চিৎকার দিয়ে উঠল ব্যথায়। আরে কি করছো? বাড়িতে মেহমান তো। অরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচুর যন্ত্রণা হচ্ছে তার। আর অয়ন অরুর পেটের একটা জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে ক্ষান্ত হয়নি। যেটুকু পেট দেখা গিয়েছিল ছাদে শাড়ি পরে, সেইটুকু জায়গায় এক এক করে ছেঁকা দিতে লাগলো। অরু আর সহ্য করতে পারছে না। চাপা আর্তনাদ তার ছটফট করছে সে। কষ্ট হচ্ছে বুঝি খুব? অয়ন এবার সিগারেট ফেলে অরুর কাছে এলো। অরুর শাড়ির আঁচল সরিয়ে ফেলল সে। ব্লাউজের হুকগুলো খুলে ব্লাউজটা এক প্রকার টেনেই খুলল সে অরুর গা থেকে। অরুর ডান হাতের বাহুতে কিছুক্ষণ হাত বুলিয়ে হঠাৎ কামড় বসিয়ে দিল অয়ন। অরুর জান বের হয়ে গেল যন্ত্রণায়। চিৎকার দেবে তার শক্তি নেই অরুর, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। অরুর দুই হাতের বাহুতে এভাবে অসংখ্য কামড় বসালো অয়ন। অরু একসময় সেন্সলেস হয়ে গেল যন্ত্রণায়। রাত তখন 1:45। নির্জন রাস্তা দিয়ে ড্রাইভ করছে অয়ন। প্রচুর ড্রিঙ্কস করেছে আর সে পুরাই মাতাল অবস্থা তার। দুই হাতের আঙুলগুলো রক্ত জমাট বেঁধে কেটেছিল একাকার। একটু আগেই দেয়ালে ইচ্ছামতো ঘুষি মেরে হাতের আঙুলগুলো ফাটিয়েছে অয়ন। কি করবে এই হাত দিয়ে? আজ অরুর গায়ে হাত তুলেছে সে। কি করবে? তার যে সন্তান চাই না। অয়নের নারী জাতির উপর বিশ্বাস নেই। তার মা যদি এত বছরের প্রেম, বিয়ের মতো পবিত্র বন্ধন, স্বামী ও 3 সন্তান ছেড়ে চলে যেতে পারে অন্য পুরুষের হাত ধরে, তাহলে সে আর কাকে বিশ্বাস করবে? সে তো শুনেছিল এই অত্র পৃথিবীতে মায়ের থেকে শ্রেষ্ঠ কেউ হয় না। একজন সন্তান তার মায়ের নজরেই প্রথম এই দুনিয়াকে চিনতে শেখে, জানতে শেখে। কি করবে অয়ন? তার মাঝে যে পজিটিভ কিছুই বাকি নেই, সবই নেগেটিভ। তার নজর, চিন্তাভাবনা, আচার আচরণ, মন মানসিকতা, সব কিছুর মাঝেই নেগেটিভিটি। অয়ন এক নজরে যে অনিচ্ছাকৃত সাদাকেও কালো দেখে। অরুকে সে এই কথাটা মাঝে বলেছিল। তা অরুর এই কথার মিলিত বক্তব্য ছিল, থাক না আপনার মধ্যে সব নেগেটিভিটি, ক্ষতি কি? আমার মাঝে তো আছে পজিটিভিটি। নেগেটিভ পজিটিভই তো আকর্ষণ করে সব সময়। না, ভুল ধারণা তোমার। প্লাস মাইনাসে সবসময় 0 হয়ে যায়। কাজেই আমার মাঝে নেগেটিভিটি আর তোমার মাঝে পজিটিভিটি মিলে সব অস্তিত্বহীন হয়ে যাবে। অয়ন যে চায় না আরোহী, অয়ন আর অহনার মতো মায়ের আদর থেকে বঞ্চিত থাকুক তার কোনো সন্তান। তার যে খুব ভয় তার সন্তানও যদি তার মতো কষ্ট পায়। সে যে চাইলেও অরুকে বিশ্বাস করতে পারে না, অয়ন আর তার সন্তানকে ছেড়ে। না, অয়ন অরুকে ভালোবাসে না। ভালোবাসলে 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে আজ সে হাত তুলতে পারত না। ভালোবাসলে গত 2 মাসে অরু প্রেগনেন্ট জানার পরও নেশা করে ফিরে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো না। হ্যাঁ, এর মাঝে আরও 3.5 মাস কেটে গেছে। অরুর প্রেগনেন্সির 5 মাস পুরে 6ষ্ঠ মাসে পড়েছে। বলা চলে যে সে এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। অরু মা হবে, তাদের সন্তান আসতে চলেছে এটা জানার পর প্রথম 1 মাস সব স্বাভাবিকই ছিল অয়ন আর অরুর মাঝে। সামনাসামনি না দেখলেও অয়ন অরুর অনেক খেয়াল রাখত, আড়ালে আবডালে। অয়ন ভেবেই পারছিল না যে সেও বাবা হতে চলেছে। তার ছোট্ট অংশ অরুর মাঝে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তবে কথায় আছে না, সুখের সময় যে বেশি দিন স্থায়ী থাকে না। অরুর সুখের সংসারে বাদ সাধল তার প্রেগনেন্সির 3 মাস পুরে যেই না 4র্থ মাসে পড়ল তার কিছুদিন পর থেকে। অয়নের অ্যালকোহলের নেশা ধরল। আর এই নেশার ঘরে প্রায়ই
অরুর সাথে সে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো প্রতি রাতে। তার প্রমাণ মিলত রোজ সকালে অরুর বিবস্ত্র শরীর দেখে। ওদিকে অরু ভেবেছিল এই সন্তান তাদের সম্পর্কটাকে ঠিক করে দিবে, বাকি 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। কিন্তু এখন অরু নিজের সন্তানের অস্তিত্ব নিয়েই সন্দিহান। ভয় হয় অরুর, ভয় হয় যে ছোট্ট সোনাটার কিছু না হয়ে যায়। অয়নকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করত অরু। প্রথম বাধা দিয়েও ইদানিং আর দেয় না। বাধা দিয়ে যদি জোর করে শারীরিক সম্পর্কে অয়ন লিপ্ত হয় তার সাথে, তাহলে তার সন্তান আঘাত পেতে পারে বলে অরুর ধারণা। তাই সে অয়নকে এখন বাধা না দেওয়াই শ্রেয় মনে করে। অরু জানে ইদানিং অয়নের হুঁশ থাকে না মিলনকালে, তবে যেদিন নেশার ঘোর কম থাকে বা থাকেই না সেই দিন কিন্তু অয়ন অরুকে টাচও করে না। তবে এখন অরু অয়নকে প্রচুর ভয় পায়, এক প্রকার কাঁপে অয়নকে সামনে দেখলে। এদিকে আজকাল অয়নের নিজেকে মানুষ বলে মনে হয় না, জানোয়ার মনে হয় নিজেকে। অয়ন কাউকে বিশ্বাস করে না, অরুকেও তো সে বিশ্বাস করে না। তবুও তার মনে হয় অরু অয়নকে ছেড়ে চলে যাবে। এই কথাটাও যে ভাবলেও অয়ন শিউরে ওঠে। অয়নের মনে পড়ে গেল 3.5 মাস আগের অহনার গায়ে হলুদের দিনের কথা। কত অমানসিক অত্যাচার করেছিল সেই দিন অরুর সাথে সে। অরু যন্ত্রণার ঠেলায় সেন্সলেস হয়ে পড়েছিল। অরুর যখন জ্ঞান ফেরে তখন বিকাল 5:30। অরু কোনো মতে উঠে বসেছিল। হাতের জ্বালা কম ছিল, বেশি কষ্ট হচ্ছিল পেটের যন্ত্রণায়। ফোসকা পড়ে গেছে পেটে পোড়া জায়গাগুলোতে। উনি এমনটা করতে পারলেন? কেন করলেন? কি দোষ ছিল আমার? অরু পেটে হাত দিয়ে বলল, সোনা বাবু, তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। তুই কি ব্যথা পেয়েছিস? কষ্ট পাস না? আমি একটুও ব্যথা পাইনি বলেই হু করে কেঁদে দিল অরু। হঠাৎ অরুর নজর গেল খাটে পড়ে থাকা সুতি একটা ম্যাজেন্ডা ব্লাউজের দিকে। হয়তো অয়ন রেখে গেছে। অরু আস্তে আস্তে গিয়ে ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। অয়ন সাদের সাথে সাদে দাঁড়িয়ে গল্প করছিল। ছেলেপক্ষ আসেনি গায়ে হলুদে, আজ ছেলেরও গায়ে হলুদ। যার যার বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান করছে তারা। ছেলের পক্ষ থেকে সকলের বিয়ের তথ্য দিয়ে গেছে, আর একটু আগে আরোহী আর অনিক দিয়ে তথ্য দিয়ে এলো। অরু সুতির ডিশ হাতাওয়ালা ব্লাউজটা পরে বের হলো। সে যে নিল একটু, তা না হলে সবাই বুঝে যেতে পারে কি হয়েছে তার সাথে। অরু অহনার রুমে যেতেই অহনা বলল, কি গো, এই তোমার আসার সময় হলো ভাবি? তোমার জন্য এখনো চুল বাঁধা হয়নি আমার। এসো বেঁধে দাও তো চুলটা। সাদ অয়নকে বলল, দেখ অহন আসছে। অয়ন অহনাকে এক নজরে দেখে নিল। অহনার এক পাশে আরোহী আর অন্য পাশে মৌ। তাহলে অরু কোথায়? অয়নের নজর অরুকে খুঁজছে। হঠাৎ চোখ আটকে গেল তার। অরু গুটিসুটি পায়ে সবার পিছনে হেঁটে আসছে। অয়নের খুব অনুশোচনা হচ্ছে একটু আগের করা নিজের ভুলের জন্য। কতটা ব্যথা পেয়েছিল মেয়েটা। কি করবে সে? তার যে মাথায় সহজে রাগ ওঠে না, আর একবার উঠলে সে রাগ খুব খারাপ আকার ধারণ করে। অরু সারা অনুষ্ঠানে অয়নের আশেপাশেই ছিল। অয়নের ভয় যেন তাকে জেগে বসেছে। ভাবি, একটু এগিয়ে আসেন, আপনাদের কয়েকটা কাপল ছবি তুলি। অরু অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন নিজেই পিছে সরে এলো। এবার উঠাও ছবি। ভাইয়া, ভাবিকে একটু ধরেন, ক্লোজ হন। অয়ন যেই না অরুকে কাছে টেনে নিল, অরু ব্যথায় আহ করে শব্দ করল। অয়ন সাথে সাথে অরুর বাহু ছেড়ে হাতটা ধরল। এভাবেই কয়েকটা ছবি তুলল ফটোগ্রাফার। সেই দিনের ছবি থেকে একটা ছবি এখন অয়ন আর অরুর রুমে বড় করে টাঙানো রয়েছে। সেই দিন অরুকে এতই সুন্দর লাগছিল যে অয়নের বারবার অরুকে ছুঁয়ে দিতে মন চাচ্ছিল। সেই দিন রাতে অরু গুটিসুটি মেরে খাটে বসেছিল। পরনে তার সুতি একটা শাড়ি। অয়ন রুমে ঢুকে দরজা বন্ধ করার সাথে সাথে অরু কেঁপে উঠল। অয়ন অরুর কাছে গিয়ে বসলো আর বলল, অরু দেখি ব্লাউজটা খোলো তো। অরু টলমল চোখে অয়নের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। কি হলো? অয়ন অরুর শাড়িতে হাত দিতে যেতেই অরু কেঁদে দিল। প্লিজ না, তাহলে তুমি নিজেই খোলো। অরু ব্লাউজটা খুলতেই অয়ন অরুর 2 বাহুর কামড়ের দাগগুলোই মলম লাগিয়ে দিল। আমার যেগুলো পছন্দ না সেগুলো আর কোনোদিন করবা না, অয়ন বলল। অরু নিশ্চুপ।
দেখি পেটটা। না থাক। চুপ করো তো। অয়ন অরুর পেটের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ফোসকা পড়ে গেছে পোড়া জায়গায়। এতটা অমানুষ সে কীভাবে হলো? এরপর প্রায় 13-14 দিন চলে যায়। অহনা নিজের শ্বশুর বাড়ি। অরু এখন অনেকটা সুস্থ। পেটের পোড়া ঘা শুকিয়ে গেছে। অরু ঠিক করলো আজ সে অয়নকে খবরটা দিবে। রাতে অয়ন স্কাউচের উপরে বসে ল্যাপটপ দেখছে। অরু অয়নের কাছে যেতেই অয়ন ল্যাপটপ রেখে অরুকে টেনে নিজের কোলে বসালো। অরুর ঘাড়ে মুখ গুজল সে। অরুর খুব লজ্জা লাগছে কেন জানি। ট্যুরের ওই কয়েকদিনের পর আজ অয়ন তাকে এত গভীরভাবে ছোঁয়া দিচ্ছে নিজের মতো। কিন্তু এখন তো এসব ঠিক নয়। অরু কোনোভাবে নিজেকে সামলে বলল, প্লিজ এমন করবেন না। অয়ন অরুকে কোলে নেওয়া অবস্থায় দাঁড়িয়ে পড়ল। অরুকে খাটে নিয়ে শুয়ে অরুর উপর শুয়ে পড়ল। প্লিজ এসব করিয়েন না। কী সব? অয়ন অরুর শাড়ির আঁচল সরিয়ে বুকে মুখ যেই না গুজল, অরু বলল, প্লিজ না। অয়ন বলল, কি? প্লিজ এমন করিয়েন না, আমি প্রেগনেন্ট। অয়ন অরুর মুখে এই কথাটা শুনে সাথে সাথে উঠে বসল অরুর উপর। রুমের মধ্যে এরপর প্রায় 5 মিনিটের মতো পিন ড্রপ সাইলেন্স। নীরবতা ভেঙে অরু বলল, এই কারণে এই কয়েকদিন আপনার থেকে দূরে দূরে আছি আমি। আপনি ভাবেন আমি আপনাকে ইগনোর করি। এটা কি কখনো পসিবল? না, পসিবল না। অয়ন নিশ্চুপ। সেই দিন বমি করেছিলাম এই কারণেই। তখন জানতাম না, বুঝতাম না কেন শরীরটা এত খারাপ লাগে। খুব অস্থির লাগে, ক্লান্তি লাগে অল্পতেই। বমি বমি পায় সব সময়। খাবার খাইতে পারি না, গন্ধ লাগে খুব। খেলেই বমি করে দেই। আর একটু শুলেই রাজ্যের ঘুম ভর করে আমার চোখে। অয়ন এবারও নিশ্চুপ। অরু বলল, অহনা আপুর গায়ে হলুদের দিনই জানতে পারি আমি প্রেগনেন্ট। রাতে আপনাকে জানাতে চেয়েছিলাম। অয়ন বলল, এখন কয় মাস চলে? অরু বলল, 2 মাস হবে আজকালের মধ্যে। কিভাবে শিওর হলে তুমি? বেবি টেস্ট কিট দিয়ে। কোথায় পেলে সেটা তুমি? মৌ আপু দিয়েছিল আমাকে। কে কে জানে এই বিষয়টা? আর শুধু মৌ আপু। শুয়ে পড়ো তুমি। কাল ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে। অয়ন বারান্দায় চলে গেল। সিগারেট একটা ধরাতে গিয়েও আবার পকেটে রেখে দিল। আজ কেন জানি নিজেকে কমপ্লিট লাগছে তার। সে বাবা হতে চলেছে। অয়নের সন্তান আসতে চলেছে। অয়ন আজ অরুর কাছে এই কথা শুনে যেন দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। আজ অরু তাকে যতটা খুশি দিয়েছে, এতটা খুশি তো সে আগে কখনো হয়নি। অয়ন দ্রুত পায়ে রুমে চলে গেল। অরু ঘুমাচ্ছে। অয়ন অরুর কপালে গভীর ভালোবাসার পরশ দিল। তারপর অরুর পেটে চুমুতে ভরিয়ে দিল। বাবা হবে সে। হঠাৎ অরুর শাড়ির আঁচল সরে পেটের সেই দিনের পোড়া দাগগুলো অয়নের নজরে পড়ল। অয়নের বুকটা মোচড় দিয়ে উঠল। ওই সময় তো তার বাচ্চাটাও অরুর এই পেটেই ছিল। আর সে কিনা তার সাথে এরকম পাশবিক আচরণ করল। অয়ন উঠে আবার বারান্দায় চলে গেল। দেয়ালে ঘুষি দিয়ে নিজের হাত রক্তাক্ত করল। তাও যেন শান্তি নেই তার। অরুর কাছে গিয়ে অরুকে জাগালো। ঘুম ঘুম চোখে অরু অয়নের দিকে তাকিয়ে, কি হয়েছে? অরু, জি সরি। জিজ্ঞাসাসূচক নজরে তাকালো অরু। আই এম সো সরি, বাট হোয়াই? ফর এভরিথিং, মনে মনে বলল অয়ন। বলুন না কি হয়েছে? সেই দিনের বিহেভিয়ারের জন্য আমি তোমার কাছে দুঃখিত। অহনের হলুদের দিন তোমার সাথে যে ব্যবহারটা করেছি সেটা আসলেই অমানবিক ছিল। সে কি? আপনার হাতে কি হয়েছে দেখি তো। অয়নের হাতের অবস্থা দেখে অরু কেঁদেই দিল। অয়ন বলল, কিছু হয়নি। অরু নিশ্চুপ, কাঁদছে আর মলম লাগাচ্ছে অয়নের হাতে। বললাম তো কিছু হয়নি, অয়ন বলল। আমি তোমাকে অনেক ভালোবাসি। অরু অয়নের হাত দুইটা নিজের হাতের মাঝে নিয়ে কথাটা বলল। অয়ন নিশ্চুপ। আই লাভ ইউ। অয়ন অরুর হাতটা ছাড়িয়ে নিয়ে বলেছিল, শুয়ে পড়ো এখন অরু। অরু আর কথা বাড়ায়নি। নিজের স্বামীকে আজ সাহস করে বলেই দিয়েছে নিজের মনের কথাটা। প্রতি উত্তর অরু পায়নি। তবুও সে অপেক্ষায় থাকবে অয়নের ভালোবাসার। এক বুক আশা নিয়ে শুয়ে পড়ল অরু। সে ভাবছে এই বাচ্চা তাদের মাঝে সব ঠিক করে দেবে। এভাবেই কেটে গেল 1 মাস। অয়ন আড়াল থেকে অনেক খেয়াল রাখত অরুর। আর বাড়ির সবাই তো হারায়। ভালোই তো যাচ্ছিল দিনগুলো।
হঠাৎ অয়নের কি হলো যে অয়ন বাবা হওয়া নিয়ে এত সন্তুষ্ট ছিল, সে কেন সন্তান চায় না? কেন, সেটা অয়ন ছাড়া কেউ জানে না। ভাবনার জগৎ থেকে ফিরল অয়ন। সামনে তাকাতেই অরু রুমের ফ্লোরে গুটিসুটি মেরে বসে চোখের জল ফেলছে। অয়ন আজ ডিরেক্ট বলেছে সে সন্তান চায় না, আর সন্তান সহ সে অরুকেও চায় না। অয়ন অরুকে চলে যেতে বলেছে। যখন বলেছেই চলে যাওয়ার জন্য, অরু চলে যাবে। যখন সে চাই না অরুকে, তো ঠিক আছে, অরুকে আর এই বাড়িতে থেকে অয়নকে বিব্রত করা ঠিক হবে না। অরু কোনো মতে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই সাত জ্বরের বেগে রুমে ঢুকলো। ভাবি, ভাবি, ভাইয়া, কি হয়েছে তোমার? ভাবি, অয়ন। অনেকক্ষণ ধরে অহনার ফোনটা বেজে চলেছে। অহনা, অহনা, উফ, চিল্লাচ্ছ কেন? বের হবা কখন তুমি? সেই 1 ঘন্টা আগে ঢুকেছ শাওয়ার নিতে, এদিকে তোমার ফোন বেজেই যাচ্ছে। আমার শাওয়ার নেওয়ার দিকে একদম নজর দিবা না। আর ফোন বাজছে তো কি, তুমি রিসিভ করো না। আমি তোমার ফোন কেন রিসিভ করতে যাব? পরে বলবে যে ওয়াইফের ফোন চেক করি আমি। তোমাদের মেয়েদের উপর একদমই ভরসা নেই। রাজ, ঠিক আছে, বের হও, আমার ওয়াশরুমের সব পানি শেষ করে দিচ্ছে রে। রাজ কথাটা বলে পিছনে ফিরতেই দেখে অহনা টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আরে হিটলার, কি তোমারে? অহনা রাজের দিকে এগিয়ে যেতেই আবার ফোন বেজে উঠল অহনার। নাও তো, দেখো কে ফোন করলো। হ্যালো। অহনা ফোন রেখে হু হু করে কেঁদে দিল। অহনা, এই অহনা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন জান? অহনা কেঁদেই চলেছে। অহনা, প্লিজ বলো না কি হয়েছে। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপ অবস্থা। চুপ, এভাবে কেঁদো না। চলো, কাপড় চেঞ্জ করে নাও, হাসপাতালে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, সেই দিন অহনার সাথে রাজেরই বিয়ে হয়েছিল। 3.5 মাসের সংসার তার আর রাজের। সেই দিন বিয়ের পর যখন আয়নায় একে অপরের চেহারায় নজর পড়েছিল তাদের, অহনা দেখেছিল রাজ বাঁকা হাসছে। আয়না ধরে আরোহীও হাসছিল। 1 বছর পর রাজকে দেখে অহনা যেন ফ্রিজড হয়ে গিয়েছিল। তার রাজের সাথেই বিয়ে হয়েছে, বিশ্বাস হচ্ছিল না অহনার। কিভাবে সম্ভব হলো এটা? সেই দিন যখন রাজ কথা দিয়েও ফিরছিল না, সেই দিন তো অহনা সারাদিন রাজের বলা জায়গায় অপেক্ষা করেছিল রাজের জন্য। রাজ আসছিল না। সেই দিন থেকে অহনা তো নিজের মনকে মেরেই ফেলেছিল। তাহলে আজ রাজ তার স্বামী, নিজের দেওয়া কথা রাজ রেখেছিল সেই দিন অনেক সময় শকড থাকার পর অহনা রাজকে নিয়ে ফাঁকি দিয়ে একটা রুমে গেছিল। গেস্টরা সবাই তখন খাচ্ছিল। এতটা কষ্ট আমাকে সেই দিন কিভাবে দিতে পারলে তুমি রাজ? অহনা বলল। রাজ বলল, পারলাম। অহনা বলল, কেন এমনটা করলে রাজ? আজকের এই সুখ দেবার জন্য সেই দিন কষ্ট দিতে পেরেছিলাম আমি ভেবেছিলাম সব শেষ, আমি তোমায় হারিয়ে ফেলেছি। অহনা কেঁদে দিল। রাজ বলল, এই খবরদার, একদম কাঁদবে না। আমি আমার বউটার চোখে আর কোনোদিন পানি দেখতে চাই না। বউ? কথাটা শুনে অহনার মুখে হাসি ফুটল। অহনা রাজকে জড়িয়ে আবার কেঁদে দিল। অবশেষে তাদের 7 বছরের প্রণয়ের শুভ পরিণয় সম্পন্ন হলো। কাঁদতে মানা করেছি কিন্তু অহনা, আমি এই দুনিয়ায় একটা জিনিস আছে যেটা সহ্য করতে পারি না, সেটা হলো তোমার চোখের পানি, রাজ বলল। অহনা তো নিশ্চুপ। রাজ অহনার মুখটা নিজের হাতের মাঝে এনে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি অহনা। ইস, কই রেখেছ? লেট করেছো তুমি। মোটেই না, বরং একদিন ফার্স্ট। কিভাবে? আমি আমার কথা দেবার 1 বছর পূরণ হবার আগের দিনই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, আব্বা আম্মাকে দিয়ে। ও আচ্ছা। রাজ অহনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। 10 মিনিট রাজের ছাড়া নামই নেই। অহনা পরে রাজকে চিমটি কাটল। উ, এই মেয়ে পাগল নাকি তুমি? তা তুমি আমার ঠোঁট জোড়া খেয়েই ফেলবে নাকি? অহনা বলল। কিন্তু এত সব ইজিলি পারলে কিভাবে? অয়ন ভাইয়ের জন্য। ভাইয়া জানতো নাকি?
হুম, উনি আমাকে হেল্প করেছে এসবে। বাবাকেও উনি রাজি করিয়েছে। আমি ওনাকে সব বলেছিলাম আমাদের কথা, যা তুমি এতদিন বলতে পারছিলে না। তাও তোমার ভাই তো যথেষ্ট খোঁজ নিয়েছে আমার, তারপরই বিয়ে দিয়েছে তোমার সাথে। ইনফ্যাক্ট জানো, আমার লেখাপড়ার সেক্টর তো জানোই, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে এই রিলেটেড জব অপরচুনিটি অনেক কম। ভাই আমাকে এখানে ইউএসএ ক্লিপিং প্যাথে ঢুকিয়ে দিয়েছে। অহনা সেই দিন সাথে সাথে দৌড়ে গিয়ে অয়নকে সবার সামনে জড়িয়ে ধরে কেঁদেছিল, খুব কেঁদেছিল। সবাই সেদিন ভাই বোনের ভালোবাসার অটুট বন্ধন দেখেছিল। আরোহীও যোগ দিয়েছিল তাদের সাথে। আরোহী, অহনা আর অয়ন, তিনজনের ভালোবাসা সেই দিন রাজ, অরু, সাদ, মৌ, নিশাদ হোসাইন, অনিক, সাথী চৌধুরী থেকে শুরু করে সেখানে উপস্থিত সবাই দেখেছে আর কেঁদেছে। অয়ন আরোহী আর অহনাকে জড়িয়ে সামনে তাকালো। সাদকে উদ্দেশ্য করে অয়ন বলল, ওই বলদ, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস, আয়। সাদ দৌড়ে ওদের কাছে গিয়ে কেঁদেছিল। ওদের বন্ডিং দেখে উপস্থিত সবাই কাঁদলেও কাঁদেনি শুধু অয়ন। অয়ন কখনো কাঁদে না। সাথী চৌধুরী ওদের ছেড়ে চলে যাবার পর থেকে আজ পর্যন্ত অয়নকে কেউ কাঁদতে দেখেনি। অয়ন নিজেই হয়তো দেখেনি নিজেকে কখনো। অহনার বিদায়ের পর সাদ বলল, দোস্ত, অহন কত খুশি দেখলি? ওর এইটুকু হাসির জন্যই তো এত কিছু করা। সত্যি তুই বেস্ট একজন ভাই। লাভ ইউ। লাভ বলবো না কেন? আশেপাশে দেখি নেই কেউ আছে কিনা, পরে যদি ভাবে আমাদের দোস্ত না। অয়ন ব্রু নাচিয়ে বলল, হা হা হা, আমার ডায়লগ আমাকেই দিলি না? সাদ আর অয়নের কথাগুলো দাঁড়িয়ে শুনছিল অরু। লোকটা তার সাথে যাই করুক না কেন, তাও তো সে লোকটার প্রতি পাগল। লোকটার প্রতি যে শুধুই ভালোবাসা, তার সম্মান ব্যতীত রাগ, অভিমান এসব কোনো কিছুই ফিল আসে না তার। অহনার বিদায়ের আগে অয়ন অরুকে বলেছিল, কি ভাবছো? অহনা, আপুর কথা ভাবছি। আপনি কি সুন্দর আপুর সব মনের কথা বুঝে গেলেন। আমি একজন খারাপ স্বামী হতে পারি অরু, কিন্তু অহন অরু আপুর ভাই আর বাবার ছেলে হিসেবে খারাপ না। আপনি খারাপ স্বামী না, আপনি খারাপ স্বামী না। কি? লুল, বেস্ট জোক অব দ্য ইয়ার। আমার কাছে তো না, আমি নিঃসন্দেহে একজন খারাপ স্বামী, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। আমি খারাপ, আমি সেটা তোমাকে বলেই নিয়েছি। আমার মাঝে তুমি কখনো কোনো মিথ্যা পাবে না। আমি তোমাকে ভালোবাসি না অরু, আমি এটাও তোমাকে অনেকবার বলেছি। বুঝতে পেরেছি এবং মনেও আছে। অভিযোগ করো মনে মনে আমায় নিয়ে, তাই না? না, আমার কারো প্রতি কোনো রাগ কিংবা অভিযোগ নেই। অভিযোগ করতেই পারো, পারমিশন আছে। অয়ন বলল, কিন্তু তাও তুমি আমায় ছেড়ে যেতে পারবে না কখনো। আমি তোমায় এই পারমিশন দেইনি। অরু বলল, যাব না কখনো। আপনি না বাসলেও আমি আপনাকে বড্ড বেশি ভালোবাসি, মনে মনে অরু বলল। অয়ন বলল, চুপ যে, জানি, তাও চলে যাবা আমায় ফাঁকি দিয়ে। অরু বলল, সেটা সম্ভব না। অ্যাপোলো হাসপাতালের লাক্সারি ওয়ার্ডের আইসিইউ এর সামনে ঠায় দাঁড়িয়ে আছে অরু। চোখ দুটো থেকে অনবরত পানি পড়ছে। ডক্টর সুশান্ত সহ তিনজন সার্জেন্ট ওটিতে। সাদ যাবতীয় সব দৌড়াদৌড়ি করছে। মৌ নিশাদ হোসাইনকে সামলাচ্ছে। মৌয়ের শরীরটা ভালো না বেশি একটা। 7 মাসে পেটটা বেশ বড়। ডাক্তার বলেছে টুইন বেবি তার পেটে। অরু ভাবছে, কি হয়ে গেল এটা তার সাথে? কিভাবে হলো? অয়নের কিছু হলে যে সে বাঁচবে না। অয়নের কিছু হলে যে সে বাঁচবে না। অয়নের জীবনের সাথে যে তার ভিতরের ছোট্ট জীবনটার জীবন জড়িত। না, কেউই অরুর আপন না। এই পৃথিবীতে যাকে অরু ভালোবাসে সেই তাকে ফাঁকি দিয়ে চলে যায়। প্রথমে আম্মু আর এখন অয়ন। না, অরুরই তো দোষ। সেই কারো ভালোবাসা ধরে রাখার যোগ্য না। জয়া অয়নের অ্যাক্সিডেন্টের কথা জানতে পেরে আইসিইউ এর কাছে গিয়ে থমকে গেল। অরুকে দেখছে সে, একদম পুতুলের মতো একটা মেয়ে। মা হবে বলে হয়তো চেহারায় আরও মাধুর্যের সৃষ্টি হয়েছে তার। জয়া অরুর কাছে এগিয়ে গিয়ে বলল, আপু, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো, এসো এখানে আর বসো। অরু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। এক্সকিউজ মি। জয়া অরুর গায়ে হাত দিতে অরু কেঁপে উঠল। জি? এই অবস্থায় এভাবে দাঁড়িয়ে থেকো না, এসো তো আমার সাথে। না না,
আমি এখানেই ঠিক আছি, অরু বলল। জয়া বলল, চলো। জয়া অরুকে নিয়ে বসালো তার রুমে। স্যার সুস্থ হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। অরু বলল, আপনি? জয়া বলল, আমি জয়া, এখানের গাইনোকোলজিস্ট। ও আচ্ছা। জয়া জিজ্ঞেস করলো, তোমার প্রেগনেন্সির কয় মাস চলে? অরু উত্তর করল, 5.5 মাস। জয়া বলল, গুড। অরু বলল, উনি ঠিক হয়ে যাবেন তো? আচ্ছা, এখনও কেউ আইসিইউ থেকে বের হচ্ছে না কেন? ওনার কোনো খবর দিচ্ছে না কেন আমাকে? জয়া বলল, ডোন্ট প্যানিক, একটু দেরি হবে, কিন্তু স্যার সুস্থ হয়ে যাবেন। অরু বলল, সত্যি? অরু পেটে হাত দিয়ে বসে আছে। ভাবনার জগতে পা দিল অরু আবার।